গত ক্লাসে আমরা ক্রয় বিক্রয় হিসাব করছিলাম, আজকের ক্লাসে আমরা লাভ লোকসান হিসাবটা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, এবং অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে? তো এখন আমরা করব কি, লাভ লোকসান হিসাব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নেব রেওয়া মিলে কি কি দেওয়া আছে আমাদের লাভ লোকসান হিসাবের জন্য। লাভ লোকসান হিসাবটা হলো যে তোমার ধরো ব্যবসা প্রতিষ্ঠানে তোমাদের যে লাভ এবং অর্থাৎ যে লাভগুলো হয়, অর্থাৎ যে তুমি ধরো যে লাভগুলা করতেছো, সে লাভগুলা এবং লোকসানের পরিমাণটাই হচ্ছে এই লাভ লোকসান হিসাবের মধ্যে চূড়ান্ত হিসাবে করা হয়। ঠিক আছে? লাভ লোকসান হিসাবের ডেবিট পাশে আমরা যেগুলো হচ্ছে আমাদের খরচ এবং লোকসান, সেগুলো আমরা কই লিখবো? ডেবিট পাশে লিখবো। আর যেগুলো আমাদের আয় এবং লাভ, সেগুলো আমরা কই লিখবো? ক্রেডিট পাশে লিখবো। ঠিক আছে? চলো আমরা এখন রেওয়া মিল থেকে খুঁজে বার করবো যে আমাদের কোনগুলা হচ্ছে খরচ বা লস, সেগুলো আমরা কই লিখবো? ডেবিট পাশে। কিসের? লাভ লোকসান হিসাবে। ঠিক আছে? আর যেগুলো আমাদের আয় বা লাভ, সেগুলো আমরা কই লিখবো? ক্রেডিট পাশে। তাহলে এখন আমরা খুঁজে বার করবো কি কি আমাদের তোমার লাভ লোকসান অর্থাৎ আয় এবং ব্যয় আছে। ঠিক আছে? তাহলে চলো এখন আমরা রেওয়া মিলে যাই। রেওয়া মিল থেকে আমরা দেখি কি কি আছে। তো রেওয়া মিলে প্রথমেই আমরা শুরুর দিক থেকে শুরু করব। ঠিক আছে? অর্থাৎ একটা একটা করে পয়েন্ট লক্ষ্য করব যে কোনটা আমাদের আহ, লাভ, অর্থাৎ লাভটা আগে ধর আমরা খুঁজে বের করি, অর্থাৎ আমরা ডেবিট পাসটা আগে পূরণ করি, তারপর আমরা ক্রেডিট পাসে যাব। তাহলে আমরা আগে হচ্ছে লস গুলো খুঁজে বের করি, অর্থাৎ ব্যয় এবং লস গুলো খুঁজে বের করি। তাহলে এখানে আমাদের কি কি ব্যয় আর কি কি লস আছে সেগুলো আমরা খুঁজে বের করব। ঠিক আছে? তো চলো আমরা প্রথম থেকেই এখান থেকে চিরুনি তল্লাশি শুরু করি। অর্থাৎ এখান থেকে দেখবো প্রথম থেকেই টার্মস গুলা কি কি আছে, কি কি আছে, কোনটা কোনটা আছে, সবগুলো একবার করে পড়বো। পড়ার পর আমাদের দেখা লাগবে, বোঝা লাগবে যে কোনটা হচ্ছে আমাদের লাভ আর কোনটা হচ্ছে আমাদের লস। তাহলে প্রথমে আমরা কিবার করবো? লস এবং বিক্রয়, অর্থাৎ ক্ষতি, সরি বিক্রয় না, লস এবং ক্ষতি, তাহলে অথবা ব্যয়। ঠিক আছে? তাহলে প্রথমটা কি দেখো, উত্তোলন। এটা কিন্তু আমাদের ক্রয় বিক্রয় হিসেবে, লাভ লোকসান হিসেবের মধ্যে আসবে না। ঠিক আছে? তো আমরা দেখি আসলে কি আছে এখানে। তোমরা কি করবা, এখানে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এরকম তোমাদের ছক করে কিন্তু দেওয়া থাকবে না, এগুলো কিন্তু একদম এরকম ছক ছাড়া দেওয়া থাকবে। তোমরা কিন্তু এগুলা এই যে মানগুলা কিন্তু তুলতে কিন্তু ভুল করবা। সেক্ষেত্রে কি করবা, স্কেল ধরবা, স্কেল ধরে একদম এই সোজা স্কেল ধরবা, স্কেল ধরে যে সোজা যাবে সেটা তোমরা লিখবা। ঠিক আছে? তাছাড়া তুমি যদি চোখ দিয়ে দেখে লেখো, দেখবা যে 12,000-এর জায়গায় 6,000 লিখে ফেলে দিছো, আবার হচ্ছে তুমি 6,000-এর জায়গায় 20,000 লিখে ফেলে দিছো। ঠিক আছে? তো সেগুলো একটু সাবধানে থাকবা। তো আসো প্রথম থেকে আমরা দেখি যে এখানে আমাদের কি কি আছে। তাহলে এখানে আমাদের উত্তোলন, এটা আমাদের এর মধ্যে আসবে না, কারণ উত্তোলন হচ্ছে আমাদের একটা দায়, এটা আমাদের দায়ের মধ্যে চলে যাবে, মূলধনের হিসাবের মধ্যে চলে যাবে। তো এরপর আছে সুনাম, এটা আমাদের সম্পত্তি, ইজারা সম্পত্তি 10 বছর। এখানে কি এটা বলতে কি বোঝাচ্ছে দেখো, ইজারা সম্পত্তি 10 বছর বলতে বোঝাচ্ছে আমাদের যে সম্পত্তি, ইজারা সম্পত্তিটা আছে, এটা প্রতি বছর কিছু পরিমাণ অবচয় হবে, অর্থাৎ এখান থেকে অবলোপন হবে, সম্পত্তিটা কিছু পরিমাণ নষ্ট হবে। ঠিক আছে? তাহলে কি পরিমাণ নষ্ট হবে? তাহলে এখানে আমাদের কি আছে? ইজারা সম্পত্তি। তাহলে আমাদের যে নষ্টটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন। ঠিক আছে? তাহলে ইজারা সম্পত্তির অবলোপন, সরি তোমাদের দেখো এখানে কিন্তু তার আগে আর একটা কিন্তু টার্মস আছে, বেতন বা বেতন ও মজুরি। এটা কিন্তু আমাদের একটা কি, এটা কিন্তু আমাদের একটা খরচ। আমি কালারটা একটু পাল্টাই নিই। এটা কিন্তু আমাদের একটা খরচ। দেখো এটা কি, এটা আমাদের একটা খরচ। তাহলে এটা আগে লিখি, তারপর ইজারা সম্পত্তি পরে বলি। তাহলে আমাদের কি লেখা লাগবে? বেতন, বেতন বা বা বেতন ও মজুরি। ঠিক আছে? এই দুইটার মধ্যে থাকলে সেটা আমাদের কই আসবে? লাভ লোকসান হিসাবে আসবে। তাহলে আমাদের বেতন দেওয়া ছিল ওখানে হচ্ছে 28,000 টাকা, কিন্তু এর সঙ্গে আমাদের সংযুক্তি আছে, সেজন্য আমরা এখানে এই পাশে লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? তাহলে আমাদের সংযুক্তিটা কি আসো দেখি। তার আগে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই দিই। এখানে দেখো কি আছে, বেতন ও মজুরি। ঠিক আছে? কিন্তু তোমার যখন হচ্ছে মজুরি থাকবে, মজুরির সঙ্গে কিন্তু তোমাদের আরো একটা টার্মস থাকে, এখানে আমি সেটা লিখি নাই, মজুরি ও বেতন। অর্থাৎ যদি এমন থাকে যে মজুরি ও বেতন, তাহলে সেটা আমাদের ক্রয় বিক্রয় হিসেবে ডেবিটে যাবে। কিন্তু এখানে কি আছে? বেতন ও মজুরি। ঠিক আছে? তাহলে এটা আমাদের কই যাবে? লাভ লোকসান হিসাবে ডেবিটে। ঠিক আছে? দুটার মধ্যে কিন্তু একটু ঝামেলা হইতে পারে। তাহলে প্রথমে যদি মজুরি ও বেতন লেখা থাকে তাহলে সেটা কই যাবে? ক্রয় বিক্রয় হিসাবে। কিন্তু যদি
বেতন ও মজুরি লেখা থাকে তাহলে সেটা আসবে হচ্ছে লাভ লোকসান হিসেবে। যদিও এটা থাকে না বইয়ের মধ্যে, তোমাদের যতগুলো ম্যাথ আছে একটাতেও নাই, বেতন থাকে অথবা মজুরি থাকে। ঠিক আছে, তাহলে বেতন হলে আমাদের কয়ে যাবে ক্রয় বিক্রয় হিসাবে, লাভ লোকসান হিসাবে ডেবিটে যাবে। তাহলে বেতনের সাথে আমাদের কি সংযুক্তি আছে এখানে দেখো, বেতনের সঙ্গে আমাদের সংযুক্তি আছে মজুরি 4,000 বকেয়া ছিল, সেটা আমরা আগে একবার ইউজ করছি। ঠিক আছে, মজুরিটা কি আমরা ইউজ করছিলাম? আমরা একটু চেক দেই। হ্যাঁ, এই দেখো, বকেয়া মজুরি কিন্তু আমরা ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন হিসাবে যাই। এখানে দেখো এই দাগ দেওয়ার কিন্তু একটা সুবিধা, তুমি কিন্তু বুঝতে পারলা যে তুমি ওটা ইউজ করছো কিনা। এখানে যেহেতু দাগ দেওয়া নাই, তাহলে আমার মনে হয়েছিল যে হয়তো ইউজ করি নাই। তাহলে এখন আমি দেখলাম যে ইউজ করছি, তাহলে আমি দাগটা দিয়ে দিলাম। এখন তুমি যদি দাগ না দিয়ে ম্যাথ করো, তখন তুমি বুঝতে না যে তুমি ইউজ করছো কিনা করো নাই। যেহেতু দাগ দেওয়া ছিল না, আমি ভাবছি ইউজ করা নাই, একবার চেক দিলাম, মিস করছিলাম দাগ দেওয়াটা, আবার দাগ দিয়ে নিলাম। তাহলে এখন আবার কি ইউজ করব? এই যে বেতনটা ইউজ করব। ঠিক আছে, তাহলে বেতন কত আছে আমাদের বকেয়া? 2,000। তাহলে সে টাকাটা আমাদের কি করতে হবে? বকেয়া আছে মানে আবার দিতে হবে তাকে। তাহলে এখানে আমাদের লেখা লাগবে বকেয়া বেতন। বকেয়া বেতন কত ছিল? 2,000। সোজা একটা টান দিব, এখানে লিখবো 30,000। ঠিক আছে, এখন আমাদের পরবর্তী টার্মস কি আছে আসলে আমরা মিলে দেখি। পরবর্তীতে আমাদের আছে হলো এই যে ইজারা সম্পত্তির অবলোপন। অর্থাৎ এখানে যদি ইজারা সম্পত্তির সঙ্গে এরকম বছর উল্লেখ থাকে, তাহলে সেখানে আমাদের অবলোপন হবে, অর্থাৎ সম্পত্তির একটা লস হবে। কিন্তু যদি এখানে বছরটা না থাকে, তাহলে লাভ লোকসান হিসাবে এই ইজারা সম্পত্তির কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে যখন ইজারা সম্পত্তির সঙ্গে সময় উল্লেখ থাকবে, তখন আমাদের কিছু পরিমাণ বোঝাতে, সময় দ্বারা বোঝাবে হচ্ছে প্রতি বছরে আমাদের কিছু পরিমাণ লোকসান হবে, মানে ওখানে আমাদের সম্পত্তি থেকে অপচয় হবে। ঠিক আছে, তাহলে ইজারা সম্পত্তির আমাদের সেই অপচয়টা এখানে একবার ইউজ হবে। ঠিক আছে, আর ইজারা সম্পত্তি তোমার টোটালে, মানে ইজারা সম্পত্তির এই টার্মসটা তোমাকে 3বার এসে ইউজ করা লাগবে। সেজন্য তুমি প্রথমে আগে একটা এরকম গোল চিহ্ন দিবা। ঠিক আছে, এই চিহ্নগুলো দেওয়া কিন্তু মাস্ট। তুমি যদি এই চিহ্নগুলো না দিয়ে করো, অর্থাৎ শুধু ম্যাথ করো, তাহলে কিন্তু মাস্ট ভুল হবে, তোমার ভুল হবেই। তাহলে আমাদের কি করতে হবে? ইজারা সম্পত্তির যে লসটা থাকবে সেই লসটা বের করতে হবে। সেই লসটা কিভাবে বের করবা? ইজারা সম্পত্তির যে টাকাটা দেওয়া থাকবে, সেটাকে তোমার যে সময়টা দেওয়া থাকবে, অর্থাৎ যে কয় বছর দেওয়া থাকবে, সেই বছর সংখ্যা দ্বারা ভাগ করবা। তাহলে 20,000কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের প্রতি বছর 2,000 টাকা করে এই ইজারা সম্পত্তির মধ্যে থেকে লস হবে। ঠিক আছে, তাহলে সেই লসটা আমাদের কই যাবে? অর্থাৎ লস কিন্তু আমাদের কই হয়? লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? ইজারা সম্পত্তির অবলোপন। ঠিক আছে, অবলোপন কত ছিল? 2,000। অর্থাৎ ইজারা সম্পত্তি যত থাকবে, সেটাকে আমরা কি করব? সময় দ্বারা ভাগ করব। তাহলে আমাদের কাটাকাটি হয়ে যাবে, 2,000 টাকা থাকতেছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা কই লিখবো? এখানে লিখবো। আর ইজারা সম্পত্তি যখন সময় দেওয়া থাকবে না, তখন কিন্তু লাভ লোকসানের কোনো কাজ নেই। ঠিক আছে, ইজারা সম্পত্তি মূলত আমাদের সম্পদ, কিন্তু যেহেতু সময় উল্লেখ করা আছে, এই সময়ের আমাদের ইজারা সম্পত্তিটা প্রতি বছর কিছু পরিমাণ লস হবে, সেই লসটাই আমরা এখানে লিখলাম। কিন্তু যখন সময় দেওয়া থাকবে না, তার মানে ইজারা সম্পত্তির কোনো লস হবে না। ঠিক আছে, তো অর্থাৎ তখন ইজারা সম্পত্তির লাভ লোকসান হিসাবের মধ্যে কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে যখন সময় দেওয়া থাকবে, প্রথমে একটা এরকম গোল দিয়ে ইজারা সম্পত্তির অবলোপনটা তুমি ইয়েতে লিখবা। এর পরবর্তীতেও কিন্তু ইজারা সম্পত্তি আর 2বার ইউজ হবে। তাহলে এরপর আসো, এখন দেখি আমরা কি আছে আর কি কি খরচ আছে। প্রাপ্য বিল, এটা আমাদের সম্পদ, কারণ আমরা যে বিলটা পাবো সেটা কি? আমাদের একটা সম্পদ। তারপর আছে ভ্রমণ খরচ, দেখো এই যে এটা কিন্তু আমাদের একটা খরচ, তাহলে এটা আমাদের লিখতে হবে। ভ্রমণ, ভ্রমণ খরচ কত টাকা? 3500 টাকা ছিল। 3500। ঠিক আছে, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে বিদ্যুৎ খরচ। এই যে আমি তোমাদের কিন্তু বিদ্যুতের টার্মসটা কিন্তু মনে রাখতে বলছিলাম। যখন বিদ্যুৎ খরচ বা অফিসের বিদ্যুৎ খরচ এরকম কিছু থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে চলে যাবে, অর্থাৎ সেটা আমাদের লস অথবা খরচ। ঠিক আছে, কিন্তু যখন লেখা থাকবে বিদ্যুৎ ও শক্তি, কি থাকবে? বিদ্যুৎ ও শক্তি, যদিও থাকে না, থাকে না, মানে আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলোতে নাই। বিদ্যুৎ ও শক্তি যদি লেখা থাকে, তাহলে সেটা আমাদের ক্রয় বিক্রয় হিসেবের মধ্যে যাবে। ঠিক আছে, আর যদি শুধু বিদ্যুৎ খরচ বা অফিসের বিদ্যুৎ খরচ এরকম থাকে,
তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা লাভ লোকসানের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, বিদ্যুৎ খরচ, তাহলে সেটা আমাদের এখানে নিতে হবে। বিদ্যুৎ খরচ কত ছিল আমাদের, 1500 টাকা। এটার সঙ্গে কোনো সংযুক্তি নেই, ডাইরেক্ট আমরা এগুলো এই পাশে লিখবো। এরপর কি আছে, এরপর আছে দেখো ছাপা ও মণিহারি, এটাও আমাদের খরচ, বুঝতেই পারতেছো তোমরা, এটা বোঝাই যাচ্ছে ছাপা ও মণিহারি কাজ আমাদের খরচ হয়েছে। তাহলে সেটা আমাদের খরচের পাশে বা ডেবিট, লাভ লোকসান পাশে, ডেবিট পাশে লিখতে হবে। তাহলে ছাপা ও মণিহারি, ঠিক আছে, ছাপা ও মণিহারি আমাদের কত টাকা, 2500 টাকা। এগুলোর সাথে কোনো সংযুক্তি নেই, সেজন্য আমরা ডাইরেক্ট এগুলো লিখতেছি, অর্থাৎ এগুলোর সাথে থাকে না, আমি যেগুলো তোমাদের দেখাবো ওগুলোর সাথে থাকে, তাছাড়া থাকে না আমাদের, আমাদের ক্ষেত্রে অর্থাৎ ডিপ্লোমাতে যারা আমরা পড়তেছি তাদের ক্ষেত্রে। তারপর আমাদের কি আছে, খাজনা ও কর, ঠিক আছে। এই খাজনা ও করটাও কিন্তু আমাদের একটা খরচ, অর্থাৎ যে আমরা খাজনা দিচ্ছি এটা কি আমাদের একটা খরচ না, অবশ্যই খরচ। তাহলে এটাও আমাদের লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে লিখতে হবে। খাজনা ও কর, খাজনা ও কর কত টাকা, 600 টাকা। ঠিক আছে, এরপরে কি আছে আসলে দেখি। এরপরে আছে হচ্ছে ডাক খরচ, ঠিক আছে, ডাক খরচ, ডাক খরচ কত আছে, 500 টাকা, এটাও কিন্তু আমাদের খরচের মধ্যেই পড়ে। তাহলে আমাদের ডাক খরচ, ডাক খরচ কত আছে, ডাক খরচ আছে 500। ঠিক আছে, এর পরবর্তীতে কি আছে আসলে দেখি। এর পরবর্তীতে আছে বিনিয়োগ, 10% বিনিয়োগ বা প্রদত্ত ঋণ, ঠিক আছে। তাহলে এটা আমাদের সম্পদ, এটা পরবর্তীতে আমাদের হিসাব হবে, এখন না। তারপর আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন দিচ্ছ সেটা কি, সেটা আমাদের একটা খরচ, কিন্তু বিজ্ঞাপনের সাথে সংযুক্তি আছে আছে, অর্থাৎ আছে বলতে থাকে বা থাকে না, যদি থাকে তাহলে সেই সংযুক্তি আমাদের সেখানে কাজে লাগাতে হবে। তাহলে বিজ্ঞাপনের খরচে কি বলছে দেখো, বিজ্ঞাপন খরচের অর্ধেক পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে, ঠিক আছে। তাহলে এরকম যদি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু বলছে বিজ্ঞাপন খরচের অর্ধেক পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে, তাহলে অর্ধেক টাকা আমাদের বিজ্ঞাপন খরচ থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেটা এখন আর করি এখানে, আমরা যেহেতু এটা ইউজ করতেছি, এখানে একটা দাগ দিই। তাহলে আমরা কি লিখবো, বিজ্ঞাপন খরচ দেওয়া আছে কত, বিজ্ঞাপন ছিল হচ্ছে 9000, কিন্তু আমাদের কি করতে হবে, বিলম্বিত, বিলম্বিত হবে অর্ধেক টাকা, অর্থাৎ যেহেতু বলছে পরবর্তী বছরের জন্য অর্ধেক টাকা বিলম্বিত হবে, তাহলে আমাদের অর্ধেক টাকা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, 4500, টান দিয়ে আমরা এখানে বিয়োগ করলে 4500 পাচ্ছি। ঠিক আছে, এখানে তোমার কিন্তু আরো একটা কাজ করতে পারে, সেটা কি করতে পারে, যে অর্ধেকই বলবে সবসময় তা কিন্তু না, এখানে কিন্তু আরো অন্য কিছু বলতে পারে। যেমন ধরে বলতে পারে যে হচ্ছে বিজ্ঞাপন খরচের 1/3 পরবর্তী বছরের জন্য বিলম্বিত করা হবে, তাহলে আমাদের বিজ্ঞাপনের যে খরচটা থাকবে, অর্থাৎ ধরো 9000, 9000-এর 3/1 আমাদের ওই 9000 থেকে বাদ দিয়ে হিসাবে লিখতে হবে, ঠিক আছে, 6000 এইভাবে লিখতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের আগেরটাতে কি বলছিল, অর্ধেক বছর খরচের অর্ধেক, অর্থাৎ অর্ধেক খরচ পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে, সেই জন্য আমরা 9000 থেকে 4500 বাদ দিয়ে 4500 লিখছি, ঠিক আছে। কিন্তু যখন আমাদের বলবে 1/3 বা অন্য কিছু যদি বলে 2/3, তাহলে সেক্ষেত্রে ততটুকু পরিমাণে বাদ দিয়ে আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব, ঠিক আছে। তো আসো এখন আমরা পরবর্তীটা দেখি, বিজ্ঞাপনের পরে কি আছে। এখান থেকে আমরা বিজ্ঞাপন তো খরচ নিয়ে নিলাম, এটা দাগ দিয়ে দিলাম। তারপর আছে হাতে নগদ, এটা আমাদের সম্পদ। বিবিধ দেনাদার, এটাও আমাদের সম্পদ। অফিস খরচ, এটা আমাদের একটা খরচ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, অফিস খরচ লিখবো, তো অফিসে যে খরচটা হচ্ছে সেই খরচ, অর্থাৎ লাভ লোকসানের খরচ অথবা লোকসানগুলো আমরা ডেবিট পাশে লিখবো। কত টাকা ছিল, 3000 টাকা অফিস খরচ, ঠিক আছে না, 3000 টাকা। তাহলে এরপরে আমাদের কি আছে দেখো, আমরা যাই, চলে যাই। এরপর দেখো অফিস খরচ, এই যে এখানে, এখন দেখো এখানে আসবাবপত্র নামে একটা জিনিস আছে, ঠিক আছে। আসবাবপত্রর কিন্তু আমাদের অপচয় হয়। অপচয় জিনিসটা হচ্ছে, ধরো একটা নির্দিষ্ট জিনিস ধরো তুমি অনেকদিন ধরে ব্যবহার করতেছো, ব্যবহার করতে করতে কি জিনিসটা একটু ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় না অনেক কিছু, এই নষ্ট হওয়া জিনিসটা হচ্ছে অপচয়। তাহলে এগুলো আমাদের সংযুক্তির মধ্যে দেওয়া আছে, দেখো
আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে, অর্থাৎ প্রতি বছর আসবাবপত্রের যে দাম তার থেকে 10% পরিমাণ আমাদের অবচয় হচ্ছে। তাহলে অপচয় হওয়াটা কি, সেটা আমাদের একটা ক্ষতি না? তাহলে ক্ষতি অবশ্যই আমাদের লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো আসবাবপত্রের অবচয় অবচয় কত টাকা আমাদের, যেহেতু ওখানে ছিল হচ্ছে তোমার হচ্ছে আসবাবপত্রের দাম কত ছিল, আসবাবপত্রের দাম ছিল হচ্ছে 22,000 টাকা মেবি নাকি, আসবাবপত্রের দাম ছিল 22,000 টাকা, তাহলে 22,000-এর 10% হবে হচ্ছে 2200 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 2200 টাকা লস হচ্ছে আসবাবপত্রে প্রতি বছর, বছর 2200 টাকা লস। ঠিক আছে, এরপর আমাদের কি আছে আসলে দেখি আরো। আসবাবপত্রের তো এখানে কিন্তু আসবাবপত্রে আবার দাগ দিও না, আসবাবপত্র কিন্তু আমাদের সম্পদ, কিন্তু যত পার্সেন্টটা লস হচ্ছে সেই লসটা হচ্ছে আমাদের ক্ষতি। ঠিক আছে, সেই জন্য আমরা ওটার মধ্যে নিচ্ছি। সেই জন্য আসবাবপত্রের অবলোপন যখন মানে সরি অবচয় যখন লিখবা, তখন তোমরা হচ্ছে যে সংযুক্তির এখানে দাগ দিবা। ঠিক আছে, আসবাবপত্র দাগ দিলে কিন্তু পরে আবার তোমার হচ্ছে সম্পত্তির মধ্যে কিন্তু ওরা আবার মিস করে চলে যাবা। ঠিক আছে, তারপর তখন আমার এগুলো কিন্তু দাগ দিও না। তাহলে ব্যাংক জমা এটা আমাদের সম্পত্তি, ভাড়া ও কর বা আয়কর, ঠিক আছে, এটা কিন্তু আমাদের খরচ, অর্থাৎ আমরা যে ভাড়া কর দেই সেটা হচ্ছে আমাদের খরচ, অথবা আয় কর দেই অর্থাৎ আমরা যে টাকাটা আয় করি, সে আয়ের উপর যে ইনকাম ট্যাক্স দিই আমরা, সেটাই হচ্ছে আয়কর। ঠিক আছে, তো আয়করটা আমাদের একটা খরচ, তাহলে আয়কর হিসেবে আমরা লিখি আয়কর আমরা কত টাকা দেই, আয়কর দেই হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, এরপর আসলে আমরা দেখি আর কি কি আছে। তোমরা কিন্তু এগুলো একটা একটা করে চেক করবে, একটাও যাতে মিস না হয়। ঠিক আছে, এখানে তারপরে দেখো বীমা সালামি বা বীমা সালামি প্রিমিয়াম, এটাও কিন্তু আমাদের একটা খরচ। ধরো আমরা কোনো কিছুর একটা বীমা করে রাখছি, সেটাকে কিন্তু আমরা নির্দিষ্ট সময় পর পর কিন্তু আমাদের সেই বীমার জন্য টাকা দেওয়া লাগে, তাহলে সেটা আমাদের একটা খরচ। তাহলে সেটা আমরা কই হবে, লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে হবে। তাহলে বীমা সালামি, ঠিক আছে, অথবা বীমা সালামি প্রিমিয়াম, যে কোনো কিছু থাকতে পারে। এখন আমাদের বীমার সঙ্গে কিছু আমাদের সংযুক্তি আছে, তাহলে আমাদের বীমা ছিল হচ্ছে 3,000 টাকা। তো আসলে দেখি আমরা কি সংযুক্তি আছে। আমি তোমাদের যেগুলো দেখাচ্ছি সংযুক্তি যেগুলোর সঙ্গে দেখাচ্ছি মূলত এগুলোর সঙ্গেই থাকে, এগুলো ছাড়া অন্য কোনো কিছুর সাথে সংযুক্তি থাকে না। এখানটা দেখো বীমা সালামি 500 টাকা আহ অগ্রিম প্রদান করা হয়েছে। কি কি, বীমার ক্ষেত্রে 500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, ভাড়ার ক্ষেত্রে 500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 500 টাকা অগ্রিম যেহেতু প্রদান করছি, তাহলে সেটা কি বাদ যাবে, কারণ সেটাকে আগেই তো আমরা দিয়ে দিছি। তাহলে বীমা সালামি অগ্রিম প্রদান 500, তাহলে বিয়োগ করলে আমরা পাবো হলো 2500, এটা হচ্ছে আমাদের বিয়োগ হবে। এরপর আসো আমরা দেখি এর পরবর্তীতে কি আছে। এর পরবর্তীতে আছে হলো আমাদের কোন পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত। এবার আছে দেখো আমাদের ডাক ও তার, এটাও কিন্তু আমাদের খরচ। তারপর টেলিফোন খরচ, এটাও আমাদের খরচ। আইন খরচ, এটাও আমাদের খরচ। তাহলে আসলে আমরা তিনটে একসঙ্গে লিখে ফেলি। কি কি, ডাক ও তার খরচ, টেলিফোন খরচ, আইন খরচ, সবগুলো আমাদের কি খরচ। তাহলে সেগুলো কি হবে, এই পাশে হবে, অর্থাৎ খরচ কিন্তু এই পাশে হয় সবসময়, খরচ এবং লস। তাহলে প্রথমটা ছিল হচ্ছে ডাক ও তার, ডাক ও তার ছিল হচ্ছে 1200। এরপর আমাদের ছিল টেলিফোন খরচ, এগুলো তো বোঝাই যায়, টেলিফোন টেলিফোন খরচ 1800। ঠিক আছে, এরপর আমাদের আইন খরচ, এটাও আমাদের একটা খরচ। আইন খরচ এটা হচ্ছে 2000। ঠিক আছে, তাহলে আইন খরচ পর্যন্ত আমাদের হলো। এরপর আসলে আমরা দেখি আর কি কি খরচ আছে আমাদের। এরপর আমাদের আর খরচ আছে হলো গিয়ে সাধারণ খরচাবলী, যাতায়াত খরচ, ভ্রমণ কমিশন, এগুলো সবগুলো আমাদের খরচ। তাহলে এই তিনটা আমরা লিখে ফেলি। কি কি, সাধারণ খরচ, যাতায়াত খরচ, ভ্রমণ কমিশন। সাধারণ খরচ 800, যাতায়াত খরচ 2000, ভ্রমণ কমিশন 1200। তাহলে এটা আমরা লিখে ফেলি। কি হবে এখানে, সাধারণ খরচ, just একটু উপরে উঠাই নেই, তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় নোট করো। সাধারণ খরচ
ঠিক আছে, সাধারণ খরচ হচ্ছে 800। এরপর আছে যাতায়াত খরচ। লেখা খারাপ হচ্ছে, তোমরা একটু মানায় নিও। যাতায়াত খরচ 2000। এরপরে হচ্ছে ভ্রমণকারীর কমিশন। ভ্রমণকারীর কমিশন হচ্ছে 1200। এগুলো কিন্তু আমাদের খরচ। ঠিক আছে, এরপর আমাদের আরো খরচ আছে, দেখো আমাদের এই পর্যন্ত হলো। এখন দেখো গুদাম ভাড়া পরোক্ষ। গুদাম ভাড়া কিন্তু আমরা আগেও দেখছিলাম, কিন্তু সেটা ছিল কি শুধু গুদাম ভাড়া। হয়ে গেল সেটা, এই যে দেখো, শুধু গুদাম ভাড়া থাকলে সেটা হবে আমাদের ক্রয় বিক্রয় হিসাবের মধ্যে। ঠিক আছে, কিন্তু যদি গুদাম ভাড়া পরোক্ষ লেখা থাকে তাহলে সেটা আমাদের লাভ লোকসান হিসাবের মধ্যে হবে। অর্থাৎ গুদাম ভাড়া যদি শুধু থাকে তাহলে সেটা ক্রয় বিক্রয় হিসেবে ডেবিটে হবে, আর যদি গুদাম ভাড়া পরোক্ষ লেখা থাকে তাহলে সেটা আমাদের লাভ লোকসান হিসেবে ডেবিটে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন কি লিখবো? গুদাম ভাড়া। তাহলে আসলে আমরা গুদাম ভাড়া লিখি। গুদাম ভাড়া কত ছিল? গুদাম ভাড়া ছিল হচ্ছে 4500। ঠিক আছে, এরপর আমাদের আর কি আছে? এরপর আছে আমাদের হুম চলো দেখি না, এখানে তোমরা দেখতে পারতেছো অনাদায়ী দেনা বা পাওনা। এই জিনিসটা কিন্তু একটু সিরিয়াস জিনিস, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। অনাদায়ী অনাদায়ী দেনা মানে হচ্ছে যে টাকাটা আমরা আর পাওনাদারের কাছ থেকে পাবো না, সেটাই হচ্ছে আমাদের অনাদায়ী দেনা বা পাওনা বা কুঋণ। ঠিক আছে, কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা সবই একই জিনিস। ঠিক আছে, অর্থাৎ যে টাকাটা আমরা দেনাদারের সরি পাওনা সরি হ্যাঁ দেনাদারের কাছ থেকে পাবো না, সেটাই হচ্ছে আমাদের অনাদায়ী দেনা। অর্থাৎ ওই টাকাটা আমাদের পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ওই টাকাটা লস আমাদের। ঠিক আছে, তাহলে সেটা কই হবে? লাভ লোকসান হিসেবে ডেবিট। এখন আমাদের বিভিন্ন ধরনের অনাদায়ী দেনা আছে, দেখো এখানে একটা অনাদায়ী দেনা আছে, এটা তো আমরা পাবোই না। এরপরে সংযুক্তির মধ্যে আছে, দেখো বিবিধ দেনাদারের উপর 5% অনাদায়ী দেনার সঞ্চিতি ধার্য করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে বিবিধ দেনাদার নামে একটা টার্মস আছে, সেই দেনাদারের মধ্যে এই যে দেখো বিবিধ দেনাদার নামে যে টার্মসটা আছে, টার্মসের মধ্যে আমাদের কত টাকা পাবো? আমরা 3500 টাকা, 35,000 টাকা। কিন্তু এই 35,000 টাকার 5% টাকা আমরা পাবো না, তাহলে সেটা কি আমাদের লস। তাহলে সেটা কই লিখতে হবে? ডেবিট, লাভ লোকসান হিসেবে ডেবিটে লিখতে হবে। তাহলে এটা একবার পাচ্ছি না, ওই অনাদায়ী দেনা একবার পাচ্ছি না। ঠিক আছে, তাহলে দুইটা যোগ করে যে পরিমাণ হবে সেই পরিমাণ টাকা আমরা পাবো না। এখন তোমরা এই রেওয়া মিলের ক্রেডিট পাশে একটা জিনিস দেখবা যে অনাদায়ী দেনা সঞ্চিতি নামে একটা জিনিস আছে। এই দেখো অনাদায়ী দেনা সঞ্চিতি বা আদায়। ঠিক আছে, অনাদায়ী দেনা সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি বা কুঋণ যে কোনো একটা জিনিস থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি থাকে, অর্থাৎ সঞ্চিতি যদি থাকে, সেটা কই থাকবে? রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকবে। ঠিক আছে, অনাদায়ী দেনা সঞ্চিতি, এই সঞ্চিতিটা হচ্ছে আমরা এই টাকাটা আমাদের পাওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, তাহলে সেটা আমাদের কি? সেটা আমাদের লাভ। এখন এটা তুমি চাইলে লাভ লোকসান হিসাবে লাভের মধ্যেও লিখতে পারো, লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশেও লিখতে পারো, অথবা যখন তুমি এই ডেবিট পাশে অনাদায়ী দিনের লসটা হিসাব করবা, সেখান থেকে তুমি ওই লসের সঙ্গে তুমি চাইলে এই অনাদায়ী দেনাটা সঞ্চিতিটা যোগ করে দিতে পারো। অর্থাৎ তুমি দুইটাই করতে পারো। আসো আমরা করার ভিতরে করি, তখন তোমাদের আমি আরো ভালোভাবে বুঝাই। তাহলে আমরা কি করব? অনাদায়ী দেনা আগে লিখবো এখানে। অনাদায়ী দেনা কত ছিল? অনাদায়ী দেনা ছিল হচ্ছে তোমাদের 2000 টাকা। ঠিক আছে, এরপরে আমাদের কি থাকবে? আমরা নিচে কি দেখলাম? 5% টাকা আমরা পাবো না, তাহলে সেটা কি নতুন করে অ্যাড করতে হবে না? তাহলে আমরা সেটাই লিখবো, নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। ভুল হলো লিখতে। সঞ্চিতি কত টাকা? আমাদের 3500 টাকা ছিল, 35,000 টাকা ছিল। 35,000কে আমরা 5% যদি করি তাহলে পাবো হচ্ছে
1750 টাকা, এটা তোমরা ক্যালকুলেটর করবা, ঠিক আছে? 1750। এখন যেটা তোমাদেরকে বললাম যে অনাদায়ী দেনার সঞ্চিতি যেটা ক্রেডিট পাশে থাকে সবসময়, ঠিক আছে, ওইটা আমাদের হচ্ছে আমাদের পাওয়ার কথা ছিল না, কিন্তু আমরা পাইছি। তাহলে কি সেটা আমাদের লাভ হয়ে গেল না? হ্যাঁ, লাভ হয়ে গেল। তাহলে সেটা আমাদের, তোমরা চাইলে এই ক্রেডিট পাশে যখন আমরা হিসাব করব সামনে, এই ক্রেডিট পাশে তোমরা লাভ হিসাবেও দেখাইতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো কি, এখানে যেহেতু অনাদায়ী দেনার তুমি হিসাবটা করতেছো, তুমি ডাইরেক্ট এখান থেকে বিয়োগ করে দিতে পারো। তাহলে আসলে আমরা এখানেই করি যে পুরাতন, ওটা কি পুরাতন, সেটা লিখবা কি পুরাতন, পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি। সেটা ছিল কত আমাদের? সেটা ছিল হচ্ছে আমাদের হলো 2500 টাকা, ঠিক আছে? তাহলে সেটা আমাদের কি হবে? যোগ হবে 2500। টোটালটা আমরা করলে পাবো হলো 1250 টাকা, ঠিক আছে? অর্থাৎ এই দুটা যোগ, হ্যাঁ, যোগ করবো যেহেতু, সরি, এটা পুরাতনটা বিয়োগ হবে, লিখতে ভুল হয়েছে, এটা যোগ, এটা বিয়োগ, ঠিক আছে? তাহলে এটা আমাদের বিয়োগ করে দিলে পাবো হচ্ছে 1250। এখন যখন ধরো রেওয়া মিলে এই অনাদায়ী দেনা বা নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা সংযুক্তির মধ্যে থাকে, এই দুইটা নাই, তখন তুমি তো আর, তখন তুমি আর এটা এই পাশে লিখবে না, ঠিক আছে? তখন তুমি এটা এই পাশে লিখবা। এই যে পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা আছে, সেটা তুমি তখন এই লাভ লোকসান হিসাবের ক্রেডিট পাশে লিখবা। অথবা যদি ঝামেলায় না যেতে চাও, তুমি সবসময় এই পাশে অনাদায়ী দেনা, অনাদায়ী নতুন নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি গুলো লিখবা, আর পুরাতনটা সবসময় এই পাশে লিখবা, ঠিক আছে? দুটো একই কাজই হবে, অর্থাৎ হিসাব করার পর দুটো একই রকমই হবে। তাহলে আমাদের অনাদায়ী দেনার কাজ শেষ। এখন আমাদের কি আছে দেখো, পরবর্তী টার্মস। পরবর্তী টার্মসে আসো, দেখি কি আছে। এবার আছে রপ্তানি শুল্ক, এটাও আমাদের একটা খরচ। বিক্রিত পণ্যের কার্টেজ, এটাও আমাদের খরচ। বিক্রিত পণ্যের লরি খরচ, এটাও খরচ। পণ্য প্যাকিং, এটাও খরচ। মেরামত ও নবায়ন, এটাও খরচ, অর্থাৎ মেরামত করতে বা কোনো জিনিসকে নবায়ন করতে, পুরাতন হয়ে গেছে সেটা তুমি আবার একটু মডিফাই করতেছো, তাহলে সেটা কি আমাদের খরচ হচ্ছে না? সেটাও কিন্তু খরচ। তাহলে এখানে আমাদের এই চারটা কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটাও আমাদের খরচ। অডিট ফি, এটাও খরচ। অফিস ভাড়া, এটাও খরচ। আচ্ছা, আমরা অডিট ফি পর্যন্ত আগে লিখি, ঠিক আছে? তারপর অফিস ভাড়া যাব। তাহলে অডিট ফি পর্যন্ত আগে আমরা লিখি। এখানে কয়টা আছে? টোটাল ছয়টা, ছয়টা টার্মস আছে, ছয়টা টার্মস আমরা লিখে ফেলি। পরবর্তী পেজে চলে যাই। এখানে তোমরা উপরের এই যে বিবরণ টাকাগুলো তোমরা লিখে নিও, ঠিক আছে? আমি লিখলাম না। তাহলে আমরা এখানে কি কি লিখবো প্রথমে? ওখানে আমাদের ছিল হচ্ছে রপ্তানি শুল্ক, ঠিক আছে? রপ্তানি শুল্ক। ও, আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি মনে হয়। রপ্তানি শুল্ক কি আমরা লিখছি? না, রপ্তানি শুল্ক লেখা হয় নাই। তাহলে রপ্তানি শুল্কটা আমাদের লিখতে হবে। এই যে রপ্তানি শুল্ক। এখন একটা দেখো, আমরা কিন্তু আগেও কিন্তু শুল্ক লিখছি, ঠিক আছে? তোমাদের কিন্তু আমি বলছিলাম, যখন কি কি থাকবে দেখো, শুল্ক, আমদানি শুল্ক, নগর শুল্ক, ডাক চার্জ, এগুলো হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট পাশে যাবে। কিন্তু শুধুমাত্র যখন রপ্তানি শুল্ক লেখা থাকবে, তখন আমাদের সেটা কই লিখতে হবে? সেটা আমাদেরকে এর ভিতরে লিখতে হবে, ক্রয় লাভ লোকসান হিসাবে ডেবিটের মধ্যে লিখতে হবে। তাহলে আসলে আমরা লিখে ফেলি, লাভ লোকসান হিসাবে ডেবিটের মধ্যে এখানে আমাদের লিখতে হবে কি? রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক কত টাকা? রপ্তানি শুল্ক হচ্ছে 1000 টাকা। সরি, এই পাশে লিখতেছি 2 নাম্বার ঘরে, কিন্তু আমাদের যেগুলো শুধু সংযুক্তি নেই সেগুলো আমরা 2 নাম্বার ঘরে লিখবো, ঠিক আছে? সোজা। এরপর আমাদের আছে কি কি আসলে লিখি। এরপর আমরা দেখলাম বিক্রিত পণ্যের কার্টেজ, এটা আমাদের একটা খরচ। এগুলাতে এগুলো থাকে না, বুঝছো? এগুলো খুব একটা থাকে না। বিক্রিত, তারপরে হঠাৎ দিয়ে দিতে পারে, ব্যতিক্রম একটা মেয়াদ দিয়ে দিল, তখন তুমি আর মিলাতে পারবে না, সেই জন্য জেনে রাখা ভালো। বিক্রিত পণ্যের কার্টেজ, এটা আমাদের 1200 টাকা। এরপর আমাদের হচ্ছে বিক্রিত পণ্যের কার্টেজ, লরি খরচ, বিক্রিত
পণ্যের লরি খরচ 4,000, প্যাকিং খরচ 2,500, বিক্রিত পণ্যের প্যাকিং 2,500, এগুলো কি আমাদের সবই হচ্ছে খরচ। এরপর মেরামত ও নবায়ন, অর্থাৎ যে জিনিসটা আমরা মেরামত করব, মেরামত ও নবায়ন। তোমরা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাদের পিডিএফ ফাইলটা দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর সঙ্গে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের একটু সাপোর্ট করো। তোমাদের এই ম্যাথটা কিন্তু করতে আমার প্রায় 2 দিন সময় লেগে গেছে, ঠিক আছে, এই ম্যাথটা তৈরি করতে প্লাস সমাধান করতে। তো অবশ্যই তোমরা আমার পরিশ্রমের মূল্য দিবা, ঠিক আছে? তাহলে আমি পরবর্তীতে অবশ্যই আবার তোমাদের আরো শর্টকাটে অনেক ম্যাথগুলো করাই দেবো। তাহলে আমাদের এটা কি, মেরামত ও নবায়ন। মেরামত ও নবায়ন হচ্ছে 3500। 3500, ঠিক আছে। এরপর আছে অডিট ফি। অডিট ফি হচ্ছে 2500। এগুলো হচ্ছে আমাদের কি, খরচ। আচ্ছা, অডিট ফি পর্যন্ত হয়েছে, এখন আমরা পরবর্তীতে দেখি কি আছে। তাহলে আমাদের এই পর্যন্ত হলো। এখন আমাদের অফিস ভাড়া বা ভাড়া আছে। এখন এই ভাড়ার সঙ্গে আমাদের কি ছিল দেখছো, তোমরা অবশ্যই আগে দেখছো, সংযুক্তি ছিল। এই দেখো, এখানে আমাদের 5,000 টাকা ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে এটা আমরা এখন ইউজ করব। তাহলে আমাদের ভাড়া কত টাকা ছিল, 12,000 টাকা। তার মধ্যে আমরা অগ্রিম দিছি কত টাকা, 5,000 টাকা। তাহলে অফিস ভাড়া বা শুধু ভাড়া যেটাই থাক, অফিস ভাড়া বা ভাড়া 12,000। তার মধ্যে আমরা অগ্রিম দিছি কত টাকা, অগ্রিম দিছি হলো 5,000 টাকা, ঠিক আছে। 5,000 টাকা তাহলে আমরা বিয়োগ করলে পাবো 7,000 টাকা আমাদের এখন পর্যন্ত দেওয়া হয় নাই, ঠিক আছে। তাহলে সেটা আমাদের দিতে হবে। তাহলে 5,000 টাকা আমরা আগে দিয়ে দিছি, তাহলে সেটা তো আর এখন এই লাভ লোকসানের মধ্যে চলে আসবে না, তাই না? তাহলে আসুন পরবর্তীতে টার্মসে যাই। পরবর্তী টার্মসে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষানবিশ ভাতা। এখন এটা শিক্ষানবিশ ভাতা আছে একটা, শিক্ষানবিশ সেলামি আছে একটা। দেখো, এই দেখো, শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি যেটা, সেটা হচ্ছে আমাদের লাভ, অর্থাৎ সেটা আমাদের আয়, সেটা আমরা পাই। আর শিক্ষানবিশ ভাতা যেটা, সেটা আমাদের দেওয়া লাগে। তাহলে সেটা আমাদের কি, খরচ বা লস। তাহলে শিক্ষানবিশ ভাতাটা কি হবে, লাভ লোকসান হিসাবের ভিতরে চলে যাবে। তাহলে শিক্ষানবিশ ভাতা হচ্ছে কত টাকা, কত দেখলাম আমরা শিক্ষানবিশ ভাতা, 5,000 টাকা। আমি পিডিএফ দিয়ে দিব তোমাদের, তোমরা মিলাই নিও সেগুলো এগুলোর সাথে, যদি কোনো জায়গায় একটু ভুল হয়। এরপর আমরা দেখি পরবর্তী টার্মসে কি আছে। পরবর্তী টার্মসে তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা আগে ইউজ করছি, দাগ দিয়ে রেখে দিছি, তাহলে এটা বাদ। এবার আছে মঞ্জুরিকৃত কমিশন, প্রদত্ত কমিশন, কমিশন বা প্রদত্ত দপ্তরি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়া লাগে। এখন শুধু কমিশন যখন থাকবে এবং সেটা যদি রেওয়া মিলের ডেবিট পাশে থাকে, তাহলে সেটা আমাদের খরচ। আর শুধু কমিশন যদি ক্রেডিট পাশে থাকে, এখানেও দেখো কমিশন কিন্তু আছে, সেটা আমাদের লাভ, ঠিক আছে। এগুলো কিন্তু একটু তোমাদের প্যাচ লাগবে পরীক্ষায়, বা এগুলোতেই কিন্তু ভুল হয় আসলে। অন্যগুলো কমন যে জিনিস, এগুলোতে তো আর সবার ভুল হয় না, ভুল হয় এগুলোতেই। তাহলে কমিশন যখন, শুধু কমিশন যখন ডেবিট পাশে থাকবে সেটা আমাদের খরচ, শুধু কমিশন যখন ক্রেডিট পাশে থাকবে সেটা আমাদের লাভ। কিসে, রেওয়া মিলে। তাহলে এখানে আমাদের মঞ্জুরকৃত কমিশন, প্রদত্ত কমিশন, কমিশন দপ্তরি, প্রদত্ত দপ্তরি, এগুলো হচ্ছে আমাদের খরচ, ঠিক আছে। তাহলে এগুলো আমরা লিখি, কমিশন লিখলাম আমি শুধু। কমিশন কত টাকা, কমিশন হচ্ছে 3500 টাকা। 3500। এরপর আসো পরবর্তীতে কি আছে দেখি। এরপর আছে হলো গিয়ে পরোক্ষ মজুরি। এখন দেখো, আগে আগে কিন্তু ছিল শুধু মজুরি, এখন কি, পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরি হলো সেটা আমাদের খরচ, আর শুধু মজুরি হলে সেটা আমাদের ক্রয় বিক্রয়ের মধ্যে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন পরোক্ষ মজুরি লিখবো, অফিসের বিদ্যুৎ খরচ লিখবো, বকেয়া আয়, এটা পড়ে যায়, এই দুইটা লিখি, অপরোক্ষ মজুরি আর অফিসের বিদ্যুৎ খরচ। আগে কিন্তু দেখাইছিলাম
তোমার এখানে একটা কি ছিল কি বিদ্যুৎ খরচ, সেটাও কিন্তু আমাদের লাভ লোকসানের মধ্যে যাবে, অথবা অফিসের বিদ্যুৎ খরচ সেটাও লাভ লোকসানের মধ্যে যাবে। কিন্তু বিদ্যুৎ ও শক্তি যখন থাকবে তখন সেটা আমাদের ক্রয় বিক্রয়ের মধ্যে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি আছে, পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরি হলো 5,000। এটাতে আমাদের কোনো সংযুক্তি নেই, তাই আমরা এটাকে এখানে লিখবো। এরপর আছে হচ্ছে অফিসের বিদ্যুৎ খরচ। যদিও সময় লাগতেছে ম্যাথটা করতে, কিন্তু তোমরা যদি একবার করে ম্যাথটা বুঝে বুঝে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। অফিসের বিদ্যুৎ খরচ হচ্ছে কত টাকা? 2,500 টাকা। তাহলে এরপরে আমরা যাই, এবার আছে আমাদের, দেখো, বকেয়া যে আয় এটা আমাদের সম্পদ, অগ্রিম খরচ সেটাও আমাদের সম্পদ, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। এবার আছে খুচরা যন্ত্রাংশ ও কলকবজা, এটাও আমাদের সম্পদ, কিন্তু এগুলোর আমাদের অবচয় আছে। এগুলো কই আছে, সংযুক্তির মধ্যে। দেখো, কলকবজার উপর 7.5%, দালান ভূমি ও দালান কোঠার উপর 10% এবং যন্ত্রপাতির উপর 10% আমাদের অবচয় ধরতে হবে। অবচয় কি, অবচয় মানে আমাদের লস। তাহলে এখন আসো আমরা তিনটেই লিখে ফেলি, কি কি, কলকবজা, দালান কোঠা, ভূমি ও দালান কোঠা, তারপরে আছে আমাদের হচ্ছে আহ যন্ত্রপাতি। তাহলে আমরা তিনটার উপর দাগ দিয়ে দিই। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, এই যে কলকবজার উপর আছে, যন্ত্রপাতির উপর আছে, আর ভূমি দালান করার উপর আছে। এগুলো কিন্তু আমরা এই টার্মস গুলো কিন্তু ইউজ করতেছি না, ইউজ করতেছি কোনটা, এই যে 10%, এগুলো আবার ভুলেও জানি এগুলোতে দাগ দিও না। দাগ দিলে কিন্তু তুমি আবার যখন সম্পত্তির হিসাব করবা, তখন কিন্তু আবার এগুলো মিস করে দিবা। তাহলে আসলে আমরা এই তিনটা টার্মস আগে লিখি, কি কি আছে। কলকবজার উপর 7.5%। তাহলে আমরা কলকবজার অবচয় 7.5% করলে আমরা পাবো হলো 1,500 টাকা। এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করবে, অর্থাৎ কলকবজার যে টাকাটা থাকবে সেই টাকাকে তোমরা 7.5% দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে আমরা এভাবে পেয়ে যাব। এরপরে আছে হচ্ছে যন্ত্রপাতি। যন্ত্রপাতির দাম ছিল আমাদের 42,000 টাকা। যন্ত্রপাতি অবচয় 42,000-এর কত হয়, একক ধরো শতক হাজার অযুত, এটা যদি আমরা 10% দিয়ে গুণ করি তাহলে পাবো 4,200 টাকা। 4,200। এরপরে ছিল ভূমি ও দালান কোঠা, ছিল হচ্ছে 1,00,000 টাকা দাম ছিল, তাহলে তো 1,00,000-এর 10% কত হবে, 10,000, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের হলো। এখন আমাদের আরো কিছু জিনিস আছে, সেগুলো হিসাব করলে আমাদের এই টার্মসটা, এই পাশেরটা শেষ। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, বকেয়া আয়, এটা আমাদের না, এগুলোর মধ্যে আসবে না। গড়মিল, এগুলো আমাদের। এখন দেখো গড়মিল যে এই জিনিসটা আছে, এই গড়মিলটা হচ্ছে যদি ডেবিট পাশে থাকে রেওয়ামিলের, তাহলে সেটা আমাদের সম্পত্তি। আর যদি ক্রেডিট পাশে থাকে সেটা হবে আমাদের দায়। সেটা আমরা পরবর্তীতে বলবো, উদ্বৃত্ত তোমাদের যখন হিসাব করবো তখন বলবো এটা, ঠিক আছে। তাহলে এটা গেল। এখন আমরা দেখি ক্রেডিট পাশে আমাদের কি কি আছে খরচ। এখানে আমাদের মূলধন নয়, বিক্রয়, বিক্রয় তো আমরা আগে ইউজ করছি, তাহলে দাগ দিয়ে দিই। তারপর আছে বিবিধ পাওনাদার, এটা আমাদের হচ্ছে দায়। শিক্ষানবিশ সেলামি, সেটা এটা আমাদের এখানে হবে না। প্রাপ্ত সুদ হবে না। প্রদেয় বিল হবে না। প্রদেয় বিল, এটা আমাদের হচ্ছে দায়, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে হতে পারে যে হচ্ছে আমাদের বিল দেওয়া লাগবে, তাহলে এটা তো হয়তো বা লস। না, এটা আমাদের দায়, ঠিক আছে। তাহলে অনাদায়ী দেনা সঞ্চিতি, এটা তো আমরা ইউজ করছি, দাগ দিয়ে দেই। উপভাড়া প্রাপ্তির আমাদের লাভ, তারপরে প্রাপ্ত কমিশন লাভ। এখন দেখুন এখানে এই যে ঋণ আছে, ঋণ, ঠিক আছে। ঋণও কিন্তু আমাদের কয়বার ইউজ হয়, এই যে ইজারা সম্পত্তির মতো 3বার ইউজ হয় এই চূড়ান্ত হিসাবে। একবার হচ্ছে পার্সেন্টেজের 6% ঋণ, যে আমাদের ঋণের সুদ আছে সেটা একবার হচ্ছে আমাদের লাভ লোকসান হিসেবে ইউজ হবে। এরপর আবার এই ঋণের হচ্ছে পরিমাণটা, অর্থাৎ এই 50,000 টাকা প্লাস এই ঋণের 6% ঋণ, এটা আমাদের শেষে আবার উদ্বৃত্তের মধ্যে হিসাব করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 3বার হিসাব করতে হবে। তাহলে এখন আমরা লিখি ঋণের বকে। এখন আমাদের আরেকটা জিনিস এখানে দেখার আছে, দেখো, ঋণের সঙ্গে কিন্তু সময় দেওয়া আছে। এখানে যদি সময়টা এরকম হইতো যে 1/1/2022, তাহলে আমাদের পূর্ণ বছরের
ঋণটা হিসাব করা লাগতো, কিন্তু এখানে কি আছে দেখো, 7 মাস থেকে ঋণ আছে। তার মানে আমরা বছরের অর্ধেক মাসে যায় ঋণটা নিছি। ঠিক আছে, তাহলে কি করতে হবে, অর্ধেক বছরের সুদ দিতে হবে, তাই না? তাহলে আমাদের এই 6%-এর যে সুদ হবে 50,000 টাকার, তার অর্ধেক পরিমাণ সুদ আমরা ওই বছরে দিব। কারণ কি, 7 নাম্বার মাসে যে আমরা সুদ নিছি বছরের। বুঝতে পারছো? তাহলে আমাদের সুদের হিসাবটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে লিখবো ঋণের বকেয়া সুদ কত টাকা? 6% ছিল আমাদের 50,000-এর, গুণন 0.6 হয়, 0.6 হয়, যদি আমরা পার্সেন্টেজ ভাঙাই, ভাগ হচ্ছে 2, এটা করলে আমরা পাবো হলো 1500 টাকা। ঠিক আছে, তাহলে 1500 টাকা আমরা লিখে দিলাম। এরপর আমাদের আর একটা জিনিস আছে এখানে সংযুক্তির মধ্যে। সংযুক্তিটার মধ্যে দেখো লাস্ট আর একটা জিনিস আছে, এখানে আমাদের আর কিছু নাই লাভ লোকসানের মধ্যে। তাহলে এখানে আমাদের দেখো সংযুক্তির মধ্যে কি আছে, সংযুক্তির মধ্যে আছে হলো এই যে ক্যাশ বাক্স থেকে 300 টাকা চুরি হয়ে গেছে, তাহলে এটা আমাদের কি লস না? হ্যাঁ, লস। তাহলে এটা আমাদের একবার ইউজ করতে হবে এখানে। তাহলে একবার ইউজ করলাম এটা। ইউজ করার পর তাহলে ক্যাশ বাক্স থেকে চুরি, এটা আমরা লিখি কত টাকা? 300 টাকা। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি মনে হয় শেষ। আরেকবার একটু চেক দিই। ঠিক আছে, একটা জিনিস মিস হইতে পারে, দেখি আমাদের বিক্রয় পরিবহন যেটা আছে সেটা কি আমরা লিখছি? বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, অর্থাৎ যে পরিবহনটা আমাদের কাছ থেকে, আমরা বিক্রয়ের জন্য যে পরিবহন খরচটা দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের বহি পরিবহন, অর্থাৎ আমাদের কাছ থেকে বাহিরের দিকে, অর্থাৎ ক্রেতার কাছে পরিবহন হচ্ছে। ঠিক আছে, আর অন্ত পরিবহন মানে আমাদের কাছে পরিবহনে আসতেছে। আর বহি পরিবহন আর অন্ত পরিবহনও কিন্তু খেয়াল রাখবা। বহি পরিবহন, অন্ত পরিবহন, আর হচ্ছে বহি ফেরত, অন্ত ফেরত, এই দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগবে। মানে 3-4টার মধ্যে কিন্তু প্যাচ লাগবে, এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবা। তোমার বহি পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহন, আর অন্ত পরিবহন হচ্ছে ক্রয় পরিবহন। ঠিক আছে, ক্রয় পরিবহন হচ্ছে ক্রয় বিক্রয়ের ডেবিট পাশে হয়। তাহলে এখন আমাদের এখানে বিক্রয় পরিবহন কত ছিল দেখি। বিক্রয় পরিবহনটাই হচ্ছে এখানে তোমাদের, এখানে দেখো এই যে বিক্রিত পণ্যের লরি খরচ, বা এটাই সেম টাইপেরই একটা খরচ, কিন্তু বিক্রয় তোমাদের লরি খরচ না দিয়ে সব বেশিরভাগ সময় বিক্রয় পরিবহনই দেওয়া থাকবে, বা বহি পরিবহন দেওয়া থাকবে। ঠিক আছে, তো এটা যেহেতু এখানে নাই, আমরা এটা ইউজ করব না। আমরা ধরো ওইটা কি ধরে নিলাম যে ওইটাই বিক্রয় পরিবহন। কোনটা? এই যে লরি খরচ, কোনটা? বিক্রিত পণ্যের লরি খরচ বা বিক্রয় পরিবহন। ঠিক আছে, এটাই আমাদের বিক্রয় পরিবহন ধরলাম, অর্থাৎ দুইটা জিনিস যেহেতু একই, বিক্রয় পরিবহন এখানে লিখতে মিস হয়ে গেছে। তো তোমরা ধরে নাও এটাই হচ্ছে বিক্রয় পরিবহন। তাহলে বিক্রয় পরিবহন থাকতে পারে, অথবা কি থাকতে পারে, বহি পরিবহন। ঠিক আছে, বহি পরিবহন দেওয়া থাকলে সেটা কি হবে, বিক্রয় পরিবহন। তাহলে আমাদের মোটামুটি লাভ লোকসান হিসেবের ডেবিট পাশের লেখা শেষ। এখন আমাদের ক্রেডিট পাশে হিসাবটা লিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ক্রেডিট পাশ থেকে এই পাশে, যেখান থেকে প্রথম থেকে শুরু করব। ক্রেডিট পাশে আমাদের বেশি কিছু নাই, মাত্র কয়েকটা জিনিস আছে। তো এখানে আমাদের প্রথমে দেখো, আমরা এখানে কি লিখছিলাম, অর্থাৎ ক্রয় বিক্রয় হিসেবে আমরা কি লিখছিলাম দেখো, এখানে আমাদের কিন্তু মোট লাভ, লাভ লোকসান হিসেবে স্থানান্তরিত হবে। ঠিক আছে, এটা আমাদের লাভ লোকসান হিসেবে স্থানান্তরিত করতে হবে। তো সেটা কই স্থানান্তরিত করতে হবে? ক্রেডিট পাশে স্থানান্তরিত করতে হবে লাভ লোকসানের। তাহলে আমরা এখানে এখন স্থানান্তরিত করে নিই ওটা। মোট লাভ ক্রয় বিক্রয় হিসাব থেকে আনিত, সেটা আমাদের লিখতে হবে, ক্রয় বিক্রয় হিসাব থেকে আনিত। ঠিক আছে, তাহলে কত টাকা ছিল সেটা? সেটা ছিল হচ্ছে 2,99,600 টাকা। 2,99,600 টাকা আমাদের মোট লাভ ছিল ক্রয় বিক্রয় হিসাবে। ঠিক আছে, এরপর আমাদের মাত্র কয়েকটা জিনিস আছে, এখানে কয়েকটা জিনিস করলে আমাদের এই হিসাবটা শেষ হয়ে যাবে। এখানে আমাদের বেশি কিছু নাই। আমি যেহেতু জানি এখানে কি কি আছে, তোমাদের তো খুঁজে বের করা লাগবে পরীক্ষায়, তো আমি
তোমরা এগুলো খুঁজবা এরকম করে, উত্তরণ এরকম করে সবগুলো পড়বা, ঠিক আছে? পড়ে পড়ে খুঁজে বের করবা। কিন্তু আমি তো জানি, আমি তো যেহেতু মাত্র পড়ছি, আমি জানি এখানে কি কি আছে। তো এখানে আমাদের বিনিয়োগের সুদটা অ্যাড করতে হবে আমাদের লাভের মধ্যে। বিনিয়োগের সুদ কি, অর্থাৎ আমরা যে টাকাটা বিনিয়োগ করছি সেই টাকার যে সুদটা পাবো, সেই সুদটা কি আমাদের লাভ না? হ্যাঁ, সেই সুদটা কিন্তু আমাদের লাভ। তাহলে সেটা আমাদের লাভ লোকসান হিসাবে লাভের পাশে অর্থাৎ ক্রেডিট পাশে লিখতে হবে। তাহলে বিনিয়োগের 10% বা প্রদত্ত ঋণও কিন্তু আমাদের বিনিয়োগই, ঠিক আছে? আমরা যে ঋণটা দিছি সেটা কি আমাদের বিনিয়োগ না? সেটাও কিন্তু একটা বিনিয়োগই। দুইটা জিনিস কিন্তু একই। তাহলে বিনিয়োগ 10% বিনিয়োগ বা 10% প্রদত্ত ঋণ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের 10%, 25,000-এর 10% যে টাকাটা হবে সেটা আমাদের লাভ হবে। এখন এখানে সংযুক্তির একটা জিনিস লেখা আছে, দেখো, বিনিয়োগের উপর পূর্ণ বছরের সুদ আনীত হয়েছে। তাহলে এই বিনিয়োগের যে টাকাটা আমরা বিনিয়োগ করছি এই টাকার উপর পূর্ণ বছরের সুদ, অর্থাৎ এটা আমাদের সম্পূর্ণ বছরের সুদই আসবে। কিন্তু এখানে যদি বলতো অর্ধেক বছরের সুদ আসবে, তাহলে আমাদের যে টাকা সুদ হইতো তার অর্ধেক টাকা আমরা সুদে পাইতাম, ঠিক আছে? এখানে যদি লেখা থাকতো জাস্ট যে অর্ধেক বছরে সুদ হবে, ঠিক আছে? এই যে দেখো, বিনিয়োগের উপর এখানে আমি আরেকটা সংযুক্তি লিখছি নিচে, 6 মাসের সুদ আনিত হয়েছে, এরকম যদি লেখা থাকে তাহলে সেটা আমাদের অর্ধেক করতে হবে, যে সুদ পাবো তার অর্ধেক টাকাটা আমরা পাবো, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস বোঝার আছে, তোমার যখন বিনিয়োগের হিসাব করবা, বিনিয়োগের যখন সুদের হিসাবটা করবা, তখন তুমি ক্রেডিট পাশে একটু খেয়াল করবা এখানে কোথাও বিনিয়োগের সুদ লেখা আছে কিনা। এই দেখো, এখানে কিন্তু আমাদের বিনিয়োগের সুদটা আছে, ঠিক আছে? তাহলে বিনিয়োগের এই সুদ বলতে বোঝায় যে 1200 টাকা এখানে যে দেওয়া আছে, এই 1200 টাকা বলতে বোঝায় যে এই বিনিয়োগ যে আমরা করছি, এই বিনিয়োগের 10% যে সুদটা আমরা পাবো, অর্থাৎ 2500 টাকা যে পাবো, 10% কত, 2500 না, 25,000-এর। এই 2500 টাকার মধ্যে 1200 টাকা আমাদের দিয়ে দিছে, ঠিক আছে, অর্থাৎ দিয়ে দিছে। তাহলে কি আর কত টাকা পাবো? আর পাবো হচ্ছে 1300 টাকা, ঠিক আছে? তাহলে ওই 1200-র সঙ্গে 1300 যোগ করলে কত হচ্ছে? 2500, ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি এখন? তাহলে এই হিসাবটা যখন দেখবো, আমরা বিনিয়োগের যখন হিসাব করবো, তখন আমরা ক্রেডিট পাশে দেখবো যে বিনিয়োগের সুদ এখানে লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে আমি সেটা কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে তোমরা আগে লিখবা বিনিয়োগের সুদ যেটা আমরা পাইছি, ঠিক আছে? বিনিয়োগের সুদ যেটা আমরা ক্রেডিট পাশে পাইলাম, কত পাইছিলাম? 1200 টাকা আমাদের দিয়ে দিছে। তাহলে বিনিয়োগের বকেয়া সুদ কতটুকু থাকবে? বকেয়া থাকবে আর 1300, ঠিক আছে? টোটাল কত হলো? 2500। টোটাল কিন্তু ওই 2500ই হলো, জাস্ট টার্ম খালি ভাগ হয়ে গেল। এখন যখন এই বিনিয়োগের সুদ টার্মটা থাকবে না, ঠিক আছে, এই পাশে যখন এই টার্মটা যখন থাকবে না, তখন আমরা আর ওই লিখবো না যে হচ্ছে বিনিয়োগের সুদ 1200 আর বিনিয়োগের বকেয়া সুদ 1300 তারপরে যোগ করে 2500 লিখবো না। তখন আমরা ডাইরেক্ট লিখবো যে তখন কি পুরো, এখানে যেহেতু এটা নাই, তার মানে কি পুরো সুদটাই বকেয়া আছে, তাই না? তার মানে কি তখন কি আমরা ওই 1 টাকাও পাইনি ওই সুদ থেকে। তাহলে যেহেতু এখানে বিনিয়োগের সুদ দেওয়া ছিল, তার মানে আমাদের 1200 টাকা আমরা পাইছি, ওই জন্য বিনিয়োগের সুদ একবার লিখবো আর বিনিয়োগের বকেয়া সুদ একবার লিখবো। বকেয়া সুদ কত হবে? 1200 টাকা যেহেতু পাইছি, টোটাল হচ্ছে 2500, তাহলে আর পাবো কত? 1300। তাহলে সেটাই আমরা সংযুক্তি করে 2500 লিখবো। আর যখন আমাদের এই বিনিয়োগের সুদটা ক্রেডিট পাশে দেওয়া থাকবে না, তখন আমরা ডাইরেক্ট লিখবো বিনিয়োগের বকেয়া সুদ 2500, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন আমাদের পরবর্তী টার্মস আছে এখানে হচ্ছে শিক্ষানবিশ স্যালামি। এই দেখো, আমি তোমাদের কিন্তু বলছিলাম শিক্ষানবিশ ভাতা হচ্ছে আমাদের খরচ, মানে আমাদের থেকে দেওয়া লাগবে, আর শিক্ষানবিশ সেলামি হচ্ছে আমরা পাবো, তার মানে এটা হচ্ছে আমাদের লাভ। তাহলে আমরা এটা লিখে ফেলি, শিক্ষানবিশ সেলামি কত পাইছি আমরা? শিক্ষানবিশ সেলামি পাইছি হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? এরপর আমাদের সুদ প্রাপ্তি নামে একটা টার্মস আছে, দেখো, এই যে আমাদের প্রাপ্ত সুদ, অর্থাৎ এটা আমাদের একটা লাভ, ঠিক আছে? প্রাপ্ত সুদ, তারপর আমরা বাকিগুলো পরে দেখি, আগে লিখি এটা। প্রাপ্ত সুদ কত টাকা? প্রাপ্ত সুদ 3000 টাকা, ঠিক আছে? এরপরে আমরা দেখি আমাদের আর কি আছে এখানে লাভ, অর্থাৎ আমাদের যেগুলো লাভ হবে সেগুলো কিন্তু আমাদের লাভ লোকসান হিসাবে লাভের আহ, লাভের পাশে অর্থাৎ ক্রেডিট পাশে হবে। তাহলে আমাদের এখানে দেখো আর কি কি আছে, যে ভাড়া প্রাপ্তি বা উপভাড়া প্রাপ্তি আছে, দুটো একই জিনিসই। তাহলে এটাও আমাদের একটা লাভ, তাহলে এটাও আমরা লিখে ফেলি, উপভাড়া লিখি।
অথবা ভাড়া প্রাপ্তিও থাকতে পারে। তাহলে উপভাড়া কি আছে? 3500 টাকা। ঠিক আছে? এবার আছে কমিশন। ঠিক আছে? কমিশন দেখো আমাদের এখানে কি আছে? ওই যে আগেও কিন্তু আমাদের ওই পাশেও কিন্তু একটা কমিশন ছিল। সেটাতে কি ছিল? প্রদত্ত কমিশন। এটাতে কি আছে? কমিশন প্রাপ্তি বা প্রাপ্তি কমিশন বা প্রাপ্ত দপ্তরি, সেটা আমি পাবো। অথবা যদি ক্রেডিট পাশে শুধু কমিশন থাকে সেটাও আমি পাবো, কিন্তু যদি কমিশন ডেবিট পাশে থাকে সেটা কিন্তু আমি পাবো না, সেটা আমাকে দেওয়া লাগবে। অর্থাৎ কমিশন যদি থাকে, শুধু কমিশন লেখা থাকে, সেটা যদি ক্রেডিট পাশে থাকে, র মিলের ক্রেডিট পাশে থাকে, তাহলে সেটা আমাদের লাভ। আর যদি ডেবিট পাশে থাকে শুধু কমিশন, তাহলে সেটা আমাদের লস। এটা মাথায় রাখবো ভালো করে। তাহলে আমরা এখানে লিখি কমিশন কত টাকা পাবো? কমিশন পাবো হলো 5,000 টাকা। তাহলে কমিশন প্রাপ্তি বা শুধু কমিশন যেটাই থাক, কত পাবো? 5,000 টাকা। এখন আমরা এই টোটালটা যোগ করব, ডেবিট পাশের টোটালটা যোগ করব এবং ক্রেডিট পাশের টোটালটা যোগ করব। ঠিক আছে? একদম শেষে। অর্থাৎ আমাদের যেহেতু শেষ পেজ ওইটা, তাহলে আমরা ওইটা চলে যাই। এক পেজের মধ্যে যদিও শেষ হয়ে যায়, আমাদের এত বড় ম্যাথ থাকে না। এই পেজের শেষে তোমরা এখানে কি করবা? একটা দাগ দিবা। দাগ দিয়ে, অর্থাৎ বক্সের শেষে একটা দাগ দিবা। দাগ দিয়ে টোটালটা হিসাব করবা। টোটালটা হিসাব করলে আমরা এখানে পাচ্ছি 3,15,600 টাকা। অর্থাৎ এই আমাদের যে ক্রেডিট পাশের যে লাভগুলো ছিল ওই পাশে, সেগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে কত টাকা? 3,15,600। এখন আমরা এই পাশেরটাও যোগ করব। ঠিক আছে? এই পাশেরটা যোগ করলে আমরা পাবো হলো 1,26,750 টাকা। 26,700, বাংলা ইংরেজি হয়ে গেল 750 টাকা। অর্থাৎ আমাদের লাভ লোকসান হিসাবের ডেবিট পাশে যেগুলো থাকবে, এগুলা এগুলো আমরা সবগুলো যোগ করলে পাবো। আমরা আবার কিন্তু এই পাশেগুলো যোগ করবো না, 2 নাম্বার টাকার ঘরগুলো যোগ করবা। এই পাশেরটা জাস্ট টাকার হিসাব করার জন্য, যোগ বিয়োগ করার জন্য একটা ঘর। ঠিক আছে? কিন্তু চূড়ান্ত টাকা যেটা, সেটা এই পাশে থাকে। তো এগুলো যোগ করলে আমরা পাবো হলো, ওই পাশে পেজের সবগুলো যোগ করলে পাবো হচ্ছে 1,26,750। তাহলে কি এই পাশে টাকার পরিমাণ কম না? এই পাশে টাকার পরিমাণ কম, তাহলে এই পাশে আমাদের কি করতে হবে? এই পাশে মিলাতে হবে। আর যদি এই পাশে কম থাকতো, তাহলে আমাদের এই পাশে মিলাই দেওয়া লাগতো। ঠিক আছে? ওই সেম টু সেম ক্রয় বিক্রয় হিসাবের মতো। যারা ক্রয় বিক্রয় হিসাবে ক্লাস করছে তারা অবশ্যই এখন বোঝার কথা। তাহলে এখানে যে আমরা যদি আমাদের এই পাশে কম হয়, তাহলে এই পাশে মিলানোর জন্য আমরা যে টাকাটা লিখবো সেটা আমাদের নিট লাভ। ঠিক আছে? সবসময় নিট লাভই হবে আমাদের পরীক্ষায় যেগুলো ম্যাথ আসে। কিন্তু যদি এই পাশে শর্ট পড়তো টাকাটা, তাহলে আমাদের এখানে লেখা লাগতো নিট ক্ষতি। ঠিক আছে? তো আমরা নিট ক্ষতি আমাদের যেহেতু আসে না, ওটা বাদ। তাহলে আমরা এখানে লিখবো নিট লাভ, তারপরে লিখবো হচ্ছে মূলধন হিসেবে। অর্থাৎ এই নিট লাভটা আমরা মূলধন হিসাবে এখান থেকে স্থানান্তরিত করব। মূলধন হিসাবে স্থানান্তরিত। ঠিক আছে? তাহলে কত টাকা সেটা আমরা এখন হচ্ছে ওই যে পাইলাম 1,26,750 যে টাকাটা পেলাম, সেটা আমরা এখান থেকে বিয়োগ করে দিব। তাহলে এটা আমরা কত থেকে বিয়োগ করব? যেটা বড়, 3,15,600 মাইনাস 1,26,750। এটা করলে তোমরা পাবা হলো 1,88,850 টাকা। 1,88,850। তাহলে আমরা এখানে কি লিখবো? 1,88,850 টাকা। ঠিক আছে? এরপর এখানে আমরা টান দিয়ে লিখে দিব, মিলে দিব 3,15,600। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা লাভ লোকসান হিসাবটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় সঙ্গে সঙ্গে নোট করো। ঠিক আছে? নোট না করলে কিন্তু আর পরবর্তীতে মাথার উপর দিয়ে সব চলে যাবে, কিছুই মাথায় থাকবে না। নোট করলে পরবর্তীতে জাস্ট একবার দেখলেই মাথার মধ্যে চলে আসবে। তো তোমরা দেখতেই পারতেছো ম্যাথটা একটু লেন্দি টাইপ হয়ে যাচ্ছে। তারপরেও একবার কষ্ট করে তোমরা যদি ম্যাথটা করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফুল চূড়ান্ত হিসাবের সবকিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর তোমাদের বইয়ের ভেতরের ম্যাথগুলো কিন্তু করা লাগতেছে না। অথবা তুমি যদি এই ম্যাথটা প্র্যাকটিস করার পর বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো, তখন তুমি আর কখনোই আটকিবে না। ঠিক আছে? তোমার একটা হিসেবও এমন হবে না যে তোমার মিলতেছে না। ঠিক আছে? তো অবশ্যই এই ম্যাথটাকে প্র্যাকটিস করো, তার পরবর্তীতে বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করবে দুই একটা। ঠিক আছে? দেখবা যে তুমি পারতেছো কিনা। তো আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য এই ভিডিওটা মেক করতে আমার প্রায় ওই 3 দিন সময় চলে গেল। ঠিক আছে? তো অবশ্যই তোমরা সাপোর্ট আগ্রহ দেখাবা, তাহলে কিন্তু আমার আরো ভিডিও দিতে ভালো লাগবে। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এরপর পরবর্তী পার্টে আমি তোমাদের উদ্ধৃত্ত পত্রের যে হিসাবটা আছে সেটা করাবো। ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।